দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ লাইভে। আগামী 1 ঘন্টা রাজধানী এবং ঢাকার বাইরের আলোচিত সব ঘটনা আমরা জানাবো। সব খবর থাকবে সরাসরি এর পুরো আয়োজনে। সাথে আছি আমি মনিরুল ইসলাম। সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। দর্শক আপনারা ইতোমধ্যে নিশ্চয়ই জানেন যে আজ দেশের চাঞ্চল্যকর একটি ঘটনা, দেশের অপরাধ জগতের বা অপরাধ ভিত্তিক সংবাদের যে কোনো সব কিছু মানুষের ধারণার বাইরে যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে রামিসা হত্যা। সেই হত্যা মামলা বা সেই আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা আজ, এবং মে মাসের ঠিক শেষে এই ঘটনার পরে মাত্র 5 কার্যদিবসের শেষে বিচার প্রক্রিয়া শেষ করে আজ সেই রায় ধার্যের দিন। ঠিক ঘণ্টাখানিকের মধ্যে রায় ঘোষণা হতে পারে বলে জানতে পেরেছি আমরা। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব মাসুর সালেকিন এই রায় ঘোষণা করবেন আজ। আমাদের সহকর্মীরা সেখানে আছেন। ইতোমধ্যে আসামি যারা রয়েছে, সোহেল রানা, স্বপ্না আক্তার, তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যান্য সাক্ষী অথবা রামিসার পরিবার তারাও ইতোমধ্যে ইজলাসে হাজির হয়েছেন। আমরা সেই খবর জেনেছি আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা সেটা জেনে নেব। শুরুতেই যেতে চাই, আমাদের সহকর্মী 2 জন আছেন সেখানে। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ এবং রয়েছেন তাসলিম হোসেন রনি। আমরা সেই ঘটনা একটু তাদের কাছ থেকে জানতে চাই যে এই রায়ের কি আপডেট হলো, কদ্দূর কি এগুলো এবং কখন ঘোষণা হতে পারে সে রায়। আমরা আমাদের সহকর্মীদেরকে পেয়েছি। তাসলিম হোসেন রনি, সাব্বির আহমেদ, আপনাদের কাছে একটু যদি দুজনের কাছে জানতে চাই। তাসলিম রনি, আপনার কাছে জানতে চাই, আপনার পেছনে অনেক ভিড় দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এই রায় সংশ্লিষ্ট যারা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন এবং সেই ভিড় এই রায় ঘোষণার ইয়েতে কি জানাতে পারেন, কখন ঘোষণা হতে পারে এই আকাঙ্ক্ষিত এই রায়? আর কিছুক্ষণের মধ্যে আদালতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পরিশোনানো হবে। ইতিমধ্যে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতের এজলাসে উপস্থিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষের আইনজীবী সহ ঢাকার আদালতে যত ধরনের আইনজীবী আছে এই আইনজীবী সহই কিন্তু এই আদালতে আজকে উপচে পড়া ভিড়। রামিসার বাবা আদালতে উপস্থিত আছেন, সাক্ষী কয়েকজন উপস্থিত আছেন, মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত আছেন। সেই ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যে এই সরকারের কমিটমেন্ট যেটা ছিল অতি দ্রুত রামিসা হত্যা মামলার রায় বাস্তবায়ন করার, সেই রায় বাস্তবায়নের লক্ষ্য পর্যায়ে কিন্তু পৌঁছে গেছেন। বিচার বিভাগকে, আমি নিচে যখন ছিলাম, বিচার বিভাগকে আদালতে কর্মরত অনেকেই ধন্যবাদ দিয়েছেন এবং বিভিন্ন মহলের যারা অভিভাবক আছেন, এই আদালত পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অভিভাবক, তারাও কিন্তু আদালতের কাঠগড়ায় এবং আদালতের ভিতরে বাহিরে সব জায়গায় উপস্থিত হয়েছেন। মানুষের উপচে পড়া ভিড়। একে তো আপনারা জানেন যে আবহাওয়ার অবস্থা খারাপ, প্রচণ্ড গরম। সেই সব কিছু উপেক্ষা করে আপনার রামিসা হত্যা মামলার রায় সরাসরি দেখার জন্য আদালতে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে রায় পড়ে শোনানো হবে এবং রায়ে সোহেল রানার সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রপক্ষ, আপনারা জানেন যে আগে চেয়েছিল, সেটাই বিদ্যমান আছে এবং সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাচাই বাছাই করে বিচারক কিছুক্ষণের মধ্যে রায় দিবেন। আমি যদি আমার পিছনে আদালতটি অবস্থিত এবং আদালতে ভিতরে অনেক মানুষ আছেন, আইনজীবী আছেন, অভিভাবক আছেন এবং বাহিরেও ঠিক তেমন অভিভাবক, আইনজীবী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকে বেগ পেতে হয়েছে আদালতে এই 2 জন আসামিকে তুলতে, যে সেই দৃশ্যগুলোও কিন্তু আমরা ধারণ করেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই এগুলোও প্রচার করতে থাকবো। ঠিক সেই জায়গা থেকে বলতে চাই, এই রামিসা হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে কিন্তু বিচার বিভাগের যেই পদচারণা শুরু হচ্ছে, একটি নতুন সরকার এসেছে এবং সরকারের যে কমিটমেন্ট সেটা বাস্তবায়নের দিক থেকে আজকে যেই রায়গুলো আমরা দেখতে পাবো এবং আমরা কিন্তু এই বিষয়গুলো আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আদালত রায় পড়া শুরু করবেন এবং রায় হওয়ার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। মনির, এই ছিল আদালত থেকে সর্বশেষ। যে নিশ্চয়ই রায় যখন ঘোষণা হবে আপনি নিশ্চয়ই এজলাসের মধ্যে থাকবেন।
সেই ভেতরকার অবস্থা পরিস্থিতি যাই হোক না কেন আমরা আপনার কাছ থেকে জেনে নেব। আর নিশ্চয়ই তীব্র গরম পড়েছে, আপনারা একটু সাবধানে থাকবেন, পানি খাবেন বেশি করে। তসলিম রনি, অনেক ধন্যবাদ। সাব্বির আহমেদের কাছে একটু যেতে চাই। সাব্বির, এই আসলে যেটা ধরা হচ্ছে যে মাত্র 5 কার্য দিবসের মধ্যে এই যে রায় ঘোষণা হতে যাচ্ছে, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থায় বা বাংলাদেশের এরকম কোনো ঘটনায় বা আলোচিত ঘটনা বা সমালোচিত ঘটনা যেটাই বলি না কেন, সেগুলোতে একটু একটা গুরুত্বপূর্ণ একটা দিন আজকে, যে মাত্র 5 কার্য দিবসের পরে। তো এই আপনাদের আইনজীবী সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে এই ঘটনা নিয়ে কি বলছেন, যে সেটা কতটুকু হতে পারে, নাকি অনেক ক্ষেত্রে এরকম যে হয় যে ভাইরাল হলো, সেটা দ্রুত রায় হয়ে গেল, কিন্তু হাইকোর্টে যে সেগুলো টিকে না। আসলে আপনাদের কি পর্যবেক্ষণ, আপনাদের এই সংবাদ সংগ্রহ যারা করেছেন পর্যবেক্ষণ বলি বা আইনজীবীদের বক্তব্য কি মনে হচ্ছে এ বিষয়ে? ধন্যবাদ মনির। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আজকে একটি অনন্য দৃষ্টান্ত উপস্থাপন হতে যাচ্ছে, কারণ মাত্র 4 দিন, অর্থাৎ যদি আমি অভিযোগ গঠনের যেই তারিখ, অর্থাৎ 1 জুন অভিযোগ গঠন হয় এবং 1 জুন অভিযোগ গঠনের পর 2রা জুন পরবর্তীতে 16 জন যে সাক্ষী, একদিনে এই 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় এবং তারপর 3 জুন আসামি পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং 4 জুন তারপর হচ্ছে এই যুক্তিতর্ক, অর্থাৎ দুই পক্ষের যে আইনজীবী রয়েছে তারা যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং সবশেষ আজকে এই মামলার জন্য রায় ঘোষণার দিন ধার্য হয়েছে। অর্থাৎ 4 কার্য দিবস শেষে আজকে 5ম দিনে এসেই এই মামলার আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। তাই এই সংশ্লিষ্ট, অর্থাৎ বিচারিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এটি আসলে একটি অনন্য দৃষ্টান্ত উপস্থাপন হতে যাচ্ছে। শুধু এই বিচারের সঙ্গে যারা জড়িত রয়েছেন আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। মামলার যিনি আইও রয়েছেন ওয়াহিদুজ্জামান, তার সঙ্গে আজকে সকালেও আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে তাদের যেই তদন্ত, সেই তদন্তে যা যা উঠে এসেছে সবগুলো বিষয় আসলে তারা উপস্থাপন করেছেন এবং তারা আসলে এই মামলার সর্বোচ্চ শাস্তির জন্যই আসলে তারা চেষ্টা করেছেন। আপনারা জানেন যে মূল যে আসামি সোহেল রানা, তিনি এই বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বা এই বিচারিক কার্যক্রমকে অন্যদিকে ধাবিত করার জন্য তিনি একজন ডলার নামে একজনের নাম বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই ডলার এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। আমরা কয়েকদিন আগে ডিএমপির যিনি কমিশনার রয়েছেন মুসলিউদ্দিন আহমেদ, তার কাছেও এই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা তো মূলত তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে ডলারের যে কথা বলা হচ্ছে, এই ডলারের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা। ডিএমপি কমিশনার স্পষ্ট জানিয়েছেন এই মামলাটিকে অন্যদিকে ধাবিত করার জন্য বা কালক্ষেপণ করার জন্য মূলত আসলে আসামি সোহেল রানা এই চতুরতার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আসলে ডলারের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা তারা এই ঘটনায় পাননি, কারণ গেল 19 মে যখন এই ঘটনাটি ঘটে, আপনারা জানেন যে সকাল 10টার দিকে শিশু রামিসাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তার মা তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং তার বাসার ঠিক অপোজিট দিকেই, মানে উল্টো দিকের যে প্রতিবেশী সোহেল রানা তিনি বসবাস করতেন, সোহেল রানার বাসার সামনে এক পাটি জুতো দেখতে পান রামিসার মা এবং সেই জুতো দেখে পরবর্তীতে তিনি রামিসাকে খোঁজ করার জন্য বাসায় নক করতে থাকেন। ইতিমধ্যে আসলে যা ঘটার সেটি ঘটে গেছে এবং রামিসাকে শ্বাসরোধ করে মুখ চেপে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল এবং সেই গুম করার চেষ্টার থেকেই মূলত কেটে ফেলা হয়েছিল এবং এই গুম করা অবস্থায় আসলে সেই সময়টি আসলে এই সোহেল রানা পায়নি এবং এ কারণেই মূলত তার মা যখন দরজায় নক করছিল, তার স্ত্রী স্বপ্না আক্তার তিনি এই দেরিতে দরজা খুলেছেন এবং এই আসামি সোহেল রানাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আমি যদি ঘটনার ধারাক্রম যদি একটু বলি বা এক নজরে এই রামিসা হত্যা মামলা এবং ধর্ষণের যে ঘটনাটা কি যদি আমরা একটু বলি, 19 তারিখ রামিসার খণ্ডিত মরদেহ পাওয়া যায় সোহেল রানার বাসার ভেতর থেকে এবং 19 তারিখ কি মামলা হয়, এই ঘটনায় পল্লবী থানায় মামলা হয় এবং মামলার আগেই আসামি সোহেল রানার যে স্ত্রী স্বপ্না আক্তার তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং সোহেল রানাকে গ্রেপ্তার করার ঠিক পরদিন অর্থাৎ 20 মে সে আদালতে তার নিজের দোষ স্বীকার করে এবং ধর্ষণের যে দায় সেটি স্বীকার করে সে আদালতে জবানবন্দি দেয় এবং তারপর পরই এই ঘটনায় 24 মে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ এবং এই চার্জশিটের মধ্যে বিভিন্ন ধরনের ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ রিপোর্ট সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ এবং 16 জন সাক্ষী সহ সবার
বিষয় উল্লেখ করে এই চার্জশিট জমা দেওয়া হয় এবং চার্জশিট জমা দেওয়ার পরপরই আদালত 1 জুন এই বিচার কার্যক্রম শুরু করে। আদালত এই চার্জশিটকে আমলে নিয়ে বিচার কাজ শুরু করে এবং তারপর 2রা জুন এই 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 3রা জুন আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থন করে। 4 জুন দুই আইনজীবীদের দুই পক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপিত হয় এবং তার পরপরই মূলত আজকের এই দিন ধার্য করা হয়েছে। এবং একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক একটি মানবাধিকার যে সংস্থা রয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার, তার যে তথ্য সেই তথ্য অনুযায়ী শুধুমাত্র চলতি বছরের মে মাসেই 84 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 70% শিশু 18 বছরের কম বয়সী। এই যে রায়ের মধ্য দিয়ে যে নতুন দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে, অন্যান্য যারা রয়েছেন, যারা এই ধরনের ঘটনায় ভিকটিম রয়েছেন, তারাও আসলে চান যে তাদের যেই মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি ঘটে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে রামিসা হত্যা মামলার আপাতত সবশেষ। মনির, অতীতের অনেক অনেক তথ্য আপনি দিলেন, আসলে সারা জায়গা নিয়ে এসব তথ্য। নিশ্চয়ই এই রায়ের পরে আরও কি কি তথ্য থাকছে দর্শকদের জানানোর জন্য, সেটা আপনার কাছ থেকে জেনে নেব। অনেক অনেক ধন্যবাদ সাব্বির আহমেদ আপনাকে। একটি ছবি নয়, যেন একটা ইতিহাস। এবং বাংলাদেশের অপরাধ জগতে বা বাংলাদেশের যত ধরনের অপরাধ হয়েছে তার মধ্যে একটা ঐতিহাসিক একটা ঘটনা এই রামিসা হত্যাকাণ্ড। রামিসার এই হাসিমাখা ছবি যেন চাঞ্চল্য সৃষ্টি করে সারা দেশে। রামিসার এই ছবি বা রামিসার এই ঘটনা বলে দিয়েছে যে বাংলাদেশে অনেক অনেক অপরাধীর কাছে, বাংলাদেশে অনেক অনেক পুরুষের কাছে একজন নারীর প্রতি বা একজন শিশুর প্রতি তাদের যে বহিঃপ্রকাশ, সেই ঘটনা মনে করিয়ে দিয়েছে রামিসা। রামিসার যখন মারা গিয়েছিল তখন তার সহপাঠীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রামিসা যেখানে থাকতো, রাজধানীর পল্লবী এলাকা, সেই পল্লবী এলাকা যেন ওই ঘটনার পরে একেবারে জেগে উঠেছিল এই হত্যাকাণ্ড, জেগে উঠেছিল এই ধর্ষণের বিরুদ্ধে, জেগে উঠেছিল তারা প্রতিবাদে। পুরো মিরপুর এলাকা, পুরো পল্লবী এলাকা। আমরা সেই পল্লবী এবং এলাকায় যেতে চাই যেখানে ধর্ষণের পর খুন করা হয় এই শিক্ষার্থী রামিসাকে, যেখানে রামিসার স্কুলও অবস্থিত। আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল আছেন সেখানে। ধ্রুব, একটু জানতে চাই সেখানকার প্রতিক্রিয়া। আপনি সেই স্কুলের সহপাঠীদের প্রতিক্রিয়া নিশ্চয়ই এই রায়ের পরে জানতে চাইবেন। কি অবস্থা দেখছেন সেখানে, একটু জানতে চাই। যে লোমহর্ষক ঘটনার আপনি উপস্থাপন করছিলেন এবং সহকর্মী সাব্বির তিনিও যেমনটি বর্ণনা করছিলেন, সেই ঘটনাটি যেখানে ঘটেছিল পল্লবীর ঠিক সেই বাড়িটির সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই যে বাড়িটি, সেই বাড়িটিরই 3 তলায় কিন্তু রামিসা থাকতেন। আপনাকে দেখাই, সেই রামিসার বারান্দাটা আজকে দেখাতে চাই। রামিসার যে বারান্দা, সেই বারান্দায় আদৌ কিন্তু আজকেও ফুল ফুটেছে, কিন্তু আজকে রামিসা নেই। সেই জায়গায় রামিসার হত্যার যে বিচার দাবিতে আসলে সেখানে একটি ব্যানার টানানো রয়েছে। এলাকাবাসী তার যারা হত্যাকারীদের একদম সর্বোচ্চ বিচার আজকে তারা চাইছেন। এবং সহকর্মী সাব্বির যেমনটি বলছেন, দেশের ইতিহাসে অর্থাৎ বিচারিক যে ইতিহাস, সেখানে আসলে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে যে এত কম সময়ের মধ্যে কোনো ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যার রায় এত দ্রুত আসলে ঘোষণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি ইতিহাস এবং নতুন একটি দৃষ্টান্ত। এবং এটির জন্য কিন্তু আমরা কথা বলে দেখেছি, এখানে যারা রয়েছেন সকলে কিন্তু বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং একই সঙ্গে আজকে তারা তাকিয়ে আছে আসলে আদালতের দিকে। আদালত এমন একটি মর্মান্তিক ঘটনা আসলে কি রায় দেবেন এবং তাদের আশা আসলে সর্বোচ্চ যে শাস্তি সেটি আসলে নিশ্চিত হবে এই আজকের যে আদালতের রায় ঘোষণার মধ্য দিয়ে। এই যে বলছিলাম যে ফুল ফুটেছে আজকে রামিসার বাগানে, কিন্তু রামিসা আজকে নেই। রামিসার বারান্দা একদমই নীরব। কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম রামিসার বাসায়, নক করেছিলাম। তার ছোট বোন এসেছিল, তো তার ছোট বোন জানালো যে তার মা আসলে অসুস্থ এবং আসলে বিষয়টি কি যে তার সন্তানকে হারানোর পর এমন একটি ঘটনা হয়তো নেওয়ার পর যে কোনো মা বাবাই আসলে মানসিকভাবে একটা ট্রমার মধ্য দিয়ে যাবেন। তো সেই ট্রমাটি হয়তো তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তো তার মা আসলে মিডিয়ার সামনে কথা বলতে রাজি নন। তো তার যে ছোট বোন, সেও বেশ ছোট।
তো তো তাকে আসলে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তার স্কুল মাত্র কয়েকশো গজ সামনেই কিন্তু তার স্কুল। তো সেই স্কুলের সামনে কিছুক্ষণ আগে একটি শিফটের ছুটি হয়েছিল। আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তাদের একটি আসলে দাবি যে তাদের যে সহপাঠী কিংবা তাদের স্কুলের যে শিশুটি আসলে আজকে তাদের পাশে থাকার কথা ছিল, সেই রামিসা আজকে নেই। এবং রামিসা মাত্র দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী এবং তার রোল নাম্বার ছিল 1। তো সবকিছু মিলে রামিসা আসলে সবার মনকে আসলে ধাক্কা দিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আমাদের সমাজের যে চিত্র, আসলে একজন শিশুর প্রতি মানুষের এতটুকু বর্বরতা থাকতে পারে, শুধু ধর্ষণই নয়, ধর্ষণের পরে হত্যাই নয়, তার লাশের সঙ্গে যে পরিমাণ মর্মান্তিক আচরণ করা হয়েছে সেটি আসলে ভাবলে যে কোনো মানুষের গা আসলে শিউরে ওঠার মতো। যে তাকে আসলে হত্যা করার পরে যিনি তার হত্যাকারী, তিনি ক্ষান্ত হননি, তার লাশকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। তো এই বিষয়গুলো শুনে আসলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বটে, এবং শিশুরা, বিশেষ করে তার স্কুলের যারা শিশু রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু আসলে মেনে নিতে পারেননি বিষয়টি। তো আমরা তার স্কুলের সামনে এবং এলাকার বিভিন্ন জায়গায় দেখেছি রামিসার হত্যার যে বিচার দাবিতে আসলে তারা ব্যাপক সোচ্চার, এবং এলাকাবাসীও আসলে আজকে মুখে আছেন আসলে আদালত কি রায় দেয়। তো সেই জায়গাতে আমরা দেখছি যে এলাকাবাসী সবাই চাইছেন যে আজকে আদালত রায় ঘোষণার মাধ্যমে, এবং শুধু রায় ঘোষণাই নয়, এই রায় যত দ্রুত সম্ভব কার্যকরের মাধ্যমে আসলে আমাদের যে বিচারিক যে ইতিহাসে নতুন একটি দৃষ্টান্ত আসলে স্থাপন করবে হতে যাচ্ছে, এটি তারা আশা করছেন। এবং এই রামিসা হত্যার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং শাস্তি যদি দ্রুত নিশ্চিত হয়, তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আসলে সমাজ থেকে কিছুটা হলেও কমানো সম্ভব, এমনটি তারা মনে করছেন। এবং আমরা এর আগে দেখেছি বিভিন্ন ধর্ষণ এবং হত্যার যে সকল ঘটনাগুলোয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, তো সেই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে কিন্তু একটি হতাশা আসলে যারা ভুক্তভোগী এবং ভুক্তভোগী পরিবার যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে, যে এত দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে যখন একজন আসামি আসলে পার পেয়ে যান এবং অন্যান্য আসামিরা আসলে উৎসাহিত হন, এই ধরনের অপরাধ দিনের পর দিন চলতে থাকে, তো সেই জায়গা থেকে আসলে নানা প্রশ্ন ওঠে। তো এটি যেহেতু মাত্র 19 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে, এবং আশা করছেন তারা খুব দ্রুতই আসলে সেই বিচার কাজ সম্পন্ন এবং যেটি রায় কার্যকর হবে, তো তার মধ্য দিয়ে সমাজ থেকে এই ধরনের কলঙ্ক ঘোচানো সম্ভব হবে, এমনটি কিন্তু তারা মনে করছে। আসলে মন খারাপ করার দৃশ্য দেখালেন। রামিসার বাসায় ফুল ফুটেছে, সেই ফুলগুলো দেখার কেউ নেই, বা ফুলগুলো নিয়ে আসলে খেলা করার কেউ নেই। হৃদয় বিদারক তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুব। আমরা এই রায় ঘোষণার পরে আবার আপনার কাছে আসবো ওই এলাকার মানুষের প্রতিক্রিয়া জানতে, পরিবারের প্রতিক্রিয়া জানতে। ধ্রুব ইকরামুল জানাচ্ছিলেন পল্লবী থেকে। আমরা এই মুহূর্তে যেতে চাই আসলে একটু মুন্সিগঞ্জে, ঢাকার ঠিক পার্শ্ববর্তী জেলাতেই রামিসার গ্রামের বাড়ি অবস্থিত। রামিসাকে যখন সেখানে কবর দিতে বা দাফন করতে নিয়ে যাওয়া হয়, সেখানেও একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। আমাদের সহকর্মী শিহাব সেই ঘটনা কভার করেছিলেন। শিহাব আহমেদ, একটু জানতে চাই যে সেখানে গ্রামের বাড়ি, আজকে রায় হবে, সেখানকার মানুষের প্রতিক্রিয়া বা সেসব মানুষের আশা আকাঙ্ক্ষা কি দেখছেন আপনি, এবং সেই সময় যখন তার আসলে দাফন করা হয়েছিল সেই সময় আপনি সেখানে নিশ্চয়ই ছিলেন, কি অবস্থা ছিল তখন? মনিরুল, মাত্র 7 বছর 6 মাস 2 দিন বয়সী ছোট শিশু রামিসা আজকে যার হত্যাকাণ্ডের রায় ঘোষণা হতে যাচ্ছে, এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার যে মধ্য শিয়ালদি এলাকা রয়েছে সেখানে সকাল থেকেই আমরা দেখছিলাম স্বজন এবং এলাকার যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা কিছুক্ষণ পরপরই মোবাইল ফোন এবং টেলিভিশনে স্ক্রল করছিলেন এবং দেখার চেষ্টা করছিলেন কখন নাগাদ রায় পড়া শুরু হবে এবং তার কি রায় হবে সেটি। এবং পাশাপাশি তারা বেশ কয়েকবারই আমাদের সাথে প্রত্যাশার কথা বলছিলেন, তারা এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি যেটি
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড সেটি তারা চাইছেন এবং দ্রুত সময়ের মধ্যে সেটি যাতে কার্যকর করা হয় সেটিও তারা প্রত্যাশা করছেন। আপনি ঢাকা মহানগর ও দায়রা জজ আদালত থেকে আমাদের প্রতিবেদকরা যুক্ত হচ্ছিলেন, হয়ে কথা বলছিলেন। তারা যেমনটা জানাচ্ছিলেন যে রায় পড়া শুরু হয়েছে ইতিমধ্যে এবং সেখানে রামিসার বাবা হান্নান মোল্লা তিনিও উপস্থিত রয়েছেন। পাশাপাশি এই মুন্সিগঞ্জে যারা রয়েছেন আত্মীয় একেবারে কাছের, তারাও কিন্তু ঢাকাতেই এই মুহূর্তে সেই আদালতে অপেক্ষা করছেন। এর পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছেন তারা এখানে কেউ মোবাইল ফোনে কেউ টেলিভিশনে চোখ রাখছেন। রায় পড়া শেষ হবে এবং সেই রায়টি দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে, যেটি দেশের ইতিহাসে ফৌজদারি মামলার ইতিহাসে মাত্র 4 কার্যদিবসের মধ্যে যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে যে রায় এখন ঘোষণা করা হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আসলে অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন পুরো দেশের মানুষ এবং পাশাপাশি এই মুন্সিগঞ্জে যে রামিসার যেখানে দাফন করা হয়েছে সেই এলাকার মানুষ। তো মনিরুল, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিহাব আহমেদ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। আমাদের সহকর্মী মাগুরাতে যেতে চাই। আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঠিক একই রকমের রামিসার যে ঘটনাটি, সেই একই রকম ঘটনার তখনও চাঞ্চল্য সৃষ্টি করেছিল, তখনও আলোড়ন তুলেছিল, সারা দেশে আন্দোলন হয়েছিল। সেই ঘটনার 1 বছর হয়েছে, কিন্তু সেই ঘটনার এখনও বিচার কাজ সম্পন্ন হয়নি, মামলার রায় এখনও কার্যকর হয়নি। আমাদের সহকর্মী মাগুরাতে আছেন ইউনুস আলী। একটু জানতে চাই ইউনুস আলী, যে এই ঘটনা আসিয়া হত্যা মামলার রায় তো কার্যকর হয়েছে, বিলম্বের কারণ আইনজীবীরা কি বলছেন, পরিবারের আসলে প্রতিক্রিয়া কি, একটু ছোট করে বলবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে মাগুরায় 2006 মার্চ 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় তার বাড়িতে। তার কিন্তু আয়েশা খাতুন বাদী হয়ে আদালত মাগুরা সদর থানায় মামলা দায়ের। মামলাটি 17 বিচারক 3 জনকে আসলে মৃত্যুদণ্ড খালাস দিয়েছিলেন। সেই মৃত্যুদণ্ড রায় দেওয়ার পর 4 দিনের মধ্যে হাইকোর্টে কিন্তু ডেথ রেফারেন্সের জন্য অনুমোদনের জন্য কপি পৌঁছায়। সেই ডেথ রেফারেন্সের অনুমোদনের অপেক্ষায় কিন্তু এই মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই মামলা সম্পর্কে আমরা আসিয়ার মায়ের সাথে আসলে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে এই যে মামলা 3 জনকে ব্যক্তিগত খালাস দিয়েছে, এই খালাসের ব্যাপারে তিনি কিন্তু আসলে সন্তুষ্ট নয়। আর দীর্ঘদিন ধরে আসলে যে রায় কার্যকর হচ্ছে না, এই বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে আমি আপনারা জানতে চাই যে এই যে মামলা, এই মামলার 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি ন্যায় বিচার পেয়েছেন কিনা? পাশাপাশি 1 বছর পেরিয়ে গেল, আজকে পর্যন্ত কিন্তু রায় কার্যকর হয়নি, এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। খালাস দিতে আমার ন্যায় বিচার পাইনি, আর তাতে আমি সন্তুষ্ট নই। কারণ যে অপরাধী তার সাথে সহযোগিতা করলে সেও কিন্তু পুরো দোষী। কিভাবে ছাড়া দিলে কাজের সঙ্গে আপাতত জেল তো দিতে দিচ্ছে, আবার যারে যে ফাঁসির রায় ঘোষণা করছে এটাও তো কার্যকর করিনি। 1 বছর তো পার হচ্ছে 3 মাস, এর ভিতর তো বিচারই করলাম না। জনগণের কাছে বিচার দিলাম, সরকারের কাছে বিচার দিলাম, তারা তো আমার বিচার করেনি, সঠিক বিচার দেয় সেটাই আমার করিনি। মনিরুল, যেমনটি আসলে আসিয়া মা বলছিলেন যে 1 বছর 3 মাস পেরিয়ে রায়টি কার্যকর করা হয়নি। আর আইনজীবীরা বলছেন যে এটি একটি আলাদা বেঞ্চ করে যদি শুনানি করা হয় তাহলে দ্রুত এই সেন্সিটিভ মামলার রায় বাস্তবায়ন করা সম্ভব হবে। মনে হয় এই ছিল মাগুরা থেকে আসিয়ার পরিবার এবং রায় সম্পর্কে সর্বশেষ খবর। জি জি, ইউনুস আলী, অনেক ধন্যবাদ আপনাকে। আসিয়ার মায়ের সাথে আপনি ছিলেন। আমরা দর্শক মাগুরায় ছিলাম সরাসরি। রাজধানীর ধানমন্ডিতে একটু যেতে চাই এই মুহূর্তে। আমরা আসিয়ার ঘটনা সেটি জানালাম। আরও জানাতে চাই যে রামিসা হত্যা মামলার যে রায়, সেটা কিছুক্ষণ নাগাদ বা কিছুক্ষণ পরে হয়তো ঘোষণা হবে। আমরা সেটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মীরা সেটার জন্য অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করছি যত দ্রুত সে সম্ভব সেই ঘটনার আপডেট আপনাদের জানানো যায়। স্টার নিউজ লাইভ দেখছেন আপনারা। আমরা কিছুক্ষণ পরে ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। বাংলা
হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজন আর আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। স্বাদ ও ঘ্রাণ একদম আমাদের বাড়ির ভাঙানো আটার মতো, তাই না? ফুডেলা আটা ময়দা সুজি, শুদ্ধতায় পূর্ণতায়। ফুডেলা একটি নাবিল পণ্য। নতুন সরকার প্রথম বাজেট। বাজেট আপনার জীবনে কি পরিবর্তন আনবে? স্বস্তি, চাপ নাকি নতুন সম্ভাবনা? কেমন হবে আগামীর অর্থনীতির পথ চলা? 6% ঘরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য। 9,30,000 কোটি আপনার ঘরোয়া হিসাবের সাথে মিলবে তো? নতুন করনীতি হবে কতটা সহনীয়? ব্যাংকে কত টাকা থাকলে দিতে হবে কর? কি থাকছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য? দারিদ্র, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, তিনটি চ্যালেঞ্জ একটি বাজেটে কতটা সম্ভব? অর্থনীতিতে কতটা স্বস্তি ফেরাবে এই বাজেট? বাড়ছে ব্যাংকিং সেবা, সব নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে গেম চেঞ্জার। বাজেটের জটিল হিসেব তুলে ধরবো সহজভাবে, চোখ রাখবো দ্রব্যমূল্যেও, আয় ব্যয়ের হিসাব ও শুল্কের ওঠানামা, আর আপনার পকেটের উপর এর প্রভাব। বাজেটের খুঁটিনাটি, সহজ সমীকরণ আর বিশ্লেষণ নিয়ে স্টার বাজেট। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন। বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ লাইভ। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী এবং টেকনিক্যাল শিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ক একটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনে আসি। এইসব প্রতিষ্ঠানে বর্তমানে কম বেশি 40 লাখের মতন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতিমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন পর্যায়ক্রমিকভাবে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট এবং প্রতিবন্ধকতা নিরসন এবং শহর কিংবা গ্রামের যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষিকা বৃন্দ, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, 3D প্রিন্টিং কিংবা
ফিফথ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জন বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময় শিক্ষা কারিকুলামের পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরো প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, অস্বীকার করার নিশ্চয়ই উপায় নেই প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ অত্যন্ত জরুরি। তবে এটিও মনে রাখা প্রয়োজন, আমি যেই কথাটি সবসময় বলার চেষ্টা করি সব জায়গায়, বিশেষ করে আজকে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে তাদেরকে যখন পাই এই বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে। এটি কি? একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনক ভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়া সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করার বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে
দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেল হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। আমরা সকলেই যারা শিক্ষা পেশার সাথে জড়িত নই, আমরা সকলেই আপনাদের কাছে এমনটি আশা করি। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটাই হয়তো বেশি দূরে নয়, যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। আমরা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনছিলাম রাজধানীর আগারগাঁও থেকে টেকনিক্যাল শিক্ষকদের কর্মসূচি একটা প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনে। আমরা এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর পুরানা পল্টনে। PRF আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তার বক্তব্যে সরাসরি। স্বচ্ছ হলেই সবসময় ভালো হবে তা না, স্বচ্ছ হলে তো নৈরাজ্য হয়ে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে। একটু আগে এমডি সাহেব বলছিলেন যেমন যে শুধুমাত্র কিন্তু তথ্য প্রকাশ করলে হয় না, খেয়াল রাখতে হয়, এটা একটা নাজুক বিষয়। এরকম তো অনেক নাজুক বিষয় থাকে, তো সেখানে আবার আরেক ধরনের হয় সেলফ সেন্সরশিপ কাজ করবে, না হলে এটা অন্য কোনো রেগুলেশন থাকবে। কিন্তু আবার স্বচ্ছ না থাকাটা সেটা কিন্তু আবার আরেকটা সমস্যা। আমরা নাম বলতে চাই না, আদর্শভিত্তিক এমন রাষ্ট্রকে জানি যে খুব কেন্দ্রীভূতভাবে তারা শাসন করে এবং তারা খুব সিলেক্টিভ, কতটুকু তারা পিপলকে জানতে দিবে, কতটুকু তারা জানতে দিবে না। কিন্তু তাই বলে তাদের অর্থনৈতিক অগ্রগতি যে খুব দুর্বল হয়ে পড়েছে তা না, বরঞ্চ দেখা গিয়েছে যে পৃথিবীর অন্যান্য অনেক শক্তিশালী অর্থনীতির সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় পরিণত হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ইনফ্যাক্ট এরকম কন্ট্রোলও কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে। আমি একাডেমিক্যালি কথাটা বলছি, আমি আমার কোনো বিলিফকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না। আমি কথাটা প্রথমেই বললাম এই কারণে, অতএব গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরো ডেঞ্জারাস। দেখা গেল যে আপনার শাহরুখ খানের চেহারা দেখা যাচ্ছে আর এক রকম। আচ্ছা, আমি যেহেতু পুরো শাহরুখ খানের উদাহরণ দেওয়া ঠিক হবে না, এখনকার নিশ্চয়ই খুব খুব জনপ্রিয় একজন চিত্রনায়িকা, তিনি যদি দেখেন যে তার চেহারা দেখা যাচ্ছে অদ্ভুত, তিনি নিশ্চয়ই খুব ক্ষেপে উঠবেন। তো ফলে গণমাধ্যমকে প্রথমেই কিন্তু আমি পরামর্শ দিব, অনুরোধ করব, এবং আমি নিজে যেহেতু গণমাধ্যমের সঙ্গে এখন কাজ করতে হচ্ছে, এবং আমি দুটো বিষয় খুব পরিষ্কারভাবে বুঝি। একটা হচ্ছে গণমাধ্যম ছাড়া রাষ্ট্র সমাজ অচল, এখনকার কোন আধুনিক সমাজ রাষ্ট্র চলতে পারে না। আবার সেই কারণেই গণমাধ্যমের কোয়ালিটেটিভ এক্সিস্টেন্স, কোয়ালিটেটিভ প্রেজেন্স, এটা কিন্তু কনফার্ম করতে হবে। তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে এমন কোন সমস্যা আছে কিনা যা তাকে সঠিকভাবে প্রতিবিম্ব এবং প্রতিফলিত করার সুযোগ দেয় না, এবং সে তা জানে কিনা যে তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে প্রবলেমটা আছে। সো আমি খুব বিনয়ের সঙ্গে আমি গণমাধ্যমকে এই বিষয়টা নোট রাখার জন্য অনুরোধ করব। গণমাধ্যম অন্য সব ক্ষেত্রে যেহেতু আছে, ফলে স্বাভাবিকভাবেই ব্যাংকিং ক্ষেত্রে এটা থাকবেই। সে কিভাবে জানবে তাহলে? আমি তো আগে এটা বললাম, রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। অতএব এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের রাজনৈতিক প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজের মধ্যে সেই সুশাসনকে নিশ্চিত করতে পেরেছে কি পারেনি, যতটুকু পেরেছে ওই প্যারামিটারের মাপেই কিন্তু ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু ওই প্যারামিটারের খাতেই কিন্তু ওটা কিন্তু নির্ধারিত হবে।
এটা কিন্তু কোনো পছন্দ অপছন্দের ব্যাপার না, ইচ্ছা নিরপেক্ষভাবেই কিন্তু তার ব্যাংকিং খাতে সুশাসন। দর্শক, আমরা তথ্যমন্ত্রীর কথা শুনছিলাম। এই মুহূর্তের খবর আপনাদের জানাতে চাই, ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রামিসা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে উভয়েরই, অর্থাৎ দুইজন আসামি। তাদেরকে আসামি সোহেল রানা, যিনি প্রত্যক্ষভাবে এই ঘটনায় সরাসরি জড়িত এবং যিনি রামিসা ধর্ষণে হত্যায় অভিযুক্ত, সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে এই দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাসরুর সালেকিন, যিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের যিনি বিচারক, তিনি এই রায় ঘোষণা করেছেন। আমাদের সহকর্মীরা আছেন আদালতে। সাব্বির আহমেদ, তার কাছে একটু যাচ্ছি। সাব্বির, একটু এই রায় সম্পর্কে জানতে চাই এবং রায় কোনো পর্যবেক্ষণ বলেছেন কিনা আদালতে, একটু আপনার কাছে বিস্তারিত রায় সম্পর্কে জানতে চাই। সাব্বির। ধন্যবাদ। আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে এবং রায়ে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই ফাঁসির আদেশ দিয়েছেন আদালত, বিচারিক আদালত, এবং আদালতের বিচারক মাসরুর সালেকিন তিনি এই রায় ঘোষণা করেন এবং এই রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। মাত্র 4 কার্যদিবসের পর এই রায় ঘোষণা করা হলো, পঞ্চম দিনে এসে, এবং এই রায়ের মধ্য দিয়ে মূলত আসামি সোহেল রানা যে ধর্ষণের পরে হত্যা করেছেন এই ঘটনার তিনি আদালতে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং পাশাপাশি যেই 16 জন সাক্ষী রয়েছে সেই সাক্ষীরা প্রত্যেকেই আসলে এই আদালতে তাদের যেই ঘটনাগুলো দেখেছেন সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন এবং বারবারই যারা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছিলেন, যারা বিশেষ কৌশলী ছিলেন, তারা প্রত্যেকেই যেটি বলেছেন যে তারা আশা করছেন যে এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি পাবেন এই দুই আসামি, এবং সেই ঘটনাটি ঘটেছে। এবং আদালত কিছুক্ষণ আগে মূলত তার স্ত্রী স্বপ্না আক্তারের যে বিষয়টি উল্লেখ করেছেন যে লাশ গুম করার যে ঘটনাটি রয়েছে, অর্থাৎ হত্যার পর আপনারা জানেন যে রামিসার গলা কেটে ফেলা হয়েছিল, তার হাত পা খণ্ড বিখণ্ড করা হয়েছিল এবং তার যেই শরীরটি রয়েছে সেই শরীরটি তাদের যেই রুম রয়েছে সেই রুমের খাটের নিচে রাখা হয়েছিল। অর্থাৎ বিভৎসভাবে আসলে 8 বছরের শিশু রামিসাকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যার পরপরই যখন তার স্ত্রী স্বপ্না আক্তারের যেই রুমটি রয়েছে, তাদের যে কক্ষটি রয়েছে, সেই কক্ষে শিশু রামিসার মা বারবার দরজায় নক করছিলেন, কিন্তু স্বপ্না আক্তার অর্থাৎ সোহেল রানার স্ত্রী তিনি দরজা খোলেননি। তিনি দরজা না খুলে তার স্বামী সোহেল রানা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আর এই ঘটনায় লাশ গুম করা এবং তার স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করার যে ব্যাপারটি, এই বিষয়টি সন্দেহাতীতভাবে আদালত যেটি বলেছেন যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর এটি প্রমাণিত হওয়ার কারণে মূলত আসামি যে স্বপ্না আক্তার তাকেও আসলে আদালত এই সম অভিযোগে দণ্ডিত করেছে এবং তাকেও আসলে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এবং সোহেল রানা, যিনি নিজে স্বীকার করেছেন যে তিনি প্রথমে আদালতে স্বীকার করেছেন, পরবর্তীতে যখন আদালতের বিচারিক কার্যক্রম চলছিল সে সময় তিনি নানাভাবে এই ঘটনাটিকে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে তার এক বন্ধু ছিল নাম ডলার, সেই ডলার এই ঘটনাটি ঘটিয়েছে এবং ডলার এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে, এমন অভিযোগ তিনি করেছিলেন। কিন্তু পরবর্তীতে যারা এই ঘটনাটি তদন্ত করেছে অর্থাৎ পল্লবী থানা পুলিশ, তারা তদন্ত করে 24 মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল এবং আমরা এই ঘটনায় যখন ডলারের নামটি বারবার উঠে আসছিল, অর্থাৎ আসামি সোহেল রানার জবানবন্দিতে ডলারের নামটি যখন উঠে আসছিল, তখন আমরা পুলিশের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছি এবং পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে এই ঘটনায় ডলারের আসলে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা তারা পায়নি। আর সম্পৃক্ততা না পাওয়ার কারণে মূলত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার এই দুজনকেই আসামি করে তারা আদালতে চার্জশিট জমা দিয়েছেন। 48 পৃষ্ঠার সেই অভিযোগপত্রে মূলত ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ভিসেরা রিপোর্ট সহ অন্যান্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং পাশাপাশি যে 16 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ রামিসার বাবা, রামিসার মা, রামিসার চাচা,
চাচি এবং আত্মীয় স্বজন এবং পাশাপাশি সেই দিন ওই ঘটনায় অর্থাৎ 19 মে যেই ঘটনাটি ঘটেছিল সেই 19 মের ওই ঘটনার সময় তখন যেই সে সময় যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন এই প্রত্যক্ষদর্শীদের জবানিতে মূলত আসলে এই পুরো বিষয়টি উঠে এসেছে। সেই বিষয়গুলোকে সমন্বিত করে মূলত মামলার যে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান তিনি আদালতে চার্জশিট জমা দেন গেল 24 মে এবং 24 মে চার্জশিট জমা দেওয়ার পরপরই 1 জুন এই অভিযোগ গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করা হয় এবং বিচারিক কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতার নিরবিচ্ছিন্নভাবে এই বিচারিক প্রক্রিয়া চলতে থাকে এবং 1 জুন বিচার কাজ শুরু হওয়ার পরপরই আদালত 2রা জুন 16 যেই সাক্ষী রয়েছেন যে এই মামলার এই 16 সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেন এবং তার অংশ হিসেবেই 16 সাক্ষী একদিনে দেশের ইতিহাসে নজির স্থাপন করা হয়। একদিনেই 16 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং 16 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 2রা জুন আদালতে যে আসামি পক্ষ রয়েছে অর্থাৎ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার এই দুজনকে আদালতে হাজির করা হয় এবং তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করেন এবং আত্মপক্ষ সমর্থন করে তারা তাদের যেই বক্তব্য সেই বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করেন। তারপর 3রা জুন অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপিত হয় এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে 4 জুন জেরা করা হয় এবং সবশেষ আদালত বিচারিক আদালতের এই যে বিচারিক আদালতের যিনি বিচারক রয়েছেন অর্থাৎ মাসরুর সালেকিন তিনি মূলত এই আজকের এই দিনটি ধার্য করেন এবং আজকের এই দিন ধার্য করে মূলত তিনি আজকের এই রায় ঘোষণার জন্য দিন ধার্য করে রাখেন এবং অবশেষে আজকে সকালে মূলত কাশিমপুর কারাগার থেকে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার এই আদালতে নিয়ে আসা হয় এবং তারপরই তার যে মূল যে অভিযুক্ত সোহেল রানা তাকে ঢাকার কেরানীগঞ্জের যে আদালত রয়েছে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে নিয়ে আসা হয় এবং বেলা 11:15টার দিকে প্রথমে সোহেল রানাকে আদালতে তোলা হয় এবং তার কিছুক্ষণ পর অর্থাৎ 11টা বাজার ঠিক 5 মিনিট আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে তোলা হয় এবং এজলাসে তোলার পর বিচারিক আদালত সেখানে রায় ঘোষণার জন্য ধীরে ধীরে রায় পড়তে থাকেন এবং আমি নিজে আমার সহকর্মী তসলিম হোসেন রনি তিনি আদালতের ভেতরে ছিলেন। আমি নিজেও আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আদালত প্রাঙ্গণ একেবারে লোকে লোকারণ্য। আমরা যেটি দেখে থাকি যে আলোচিত এই ধরনের যে কোনো হত্যা মামলার রায় যখন সংগঠিত হয় বা রায় যখন দেয়া হয় তখন অন্যান্য যে আইনজীবীরা রয়েছেন অর্থাৎ সিনিয়র আইনজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসলে উন্মুখ হয়ে থাকেন এবং উৎসুক মানুষও উন্মুখ হয়ে থাকেন। এই পুরো আদালতের যে কক্ষটিতে আসলে এই রায় ঘোষণা করা হয়েছে সেখানে তিল ধারণের ক্ষমতা ছিল না। আমরা গণমাধ্যম কর্মীরা অনেকে ভেতরে ঢুকতে পেরেছেন আবার অনেকে বাইরে থেকে অবস্থান করছিলেন এবং বাইরে থেকেই তারা এই সংবাদ সংগ্রহ করেছেন এবং আদালত ধীরে ধীরে যখন তার যে রায় সেই রায়ের বিষয়গুলো পড়া শুরু করছিলেন রায় পড়া শুরু করার এক পর্যায়ে তিনি বারবার বলছিলেন যে কি কারণে কার কি ধরনের দোষ প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো তিনি বলেছেন এবং শিশু রামিসার যেই জুতো পড়েছিল সোহেল রানার বাসার সামনে সেই জুতোকেও আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং অন্যান্য নানা ধরনের বিষয় আলামত হিসেবে জব্দ করা হয়েছে সেই বিষয়গুলো জব্দ করা হয়েছে এবং পাশাপাশি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের যেই নৃশংসতা নির্মমতা এবং হত্যার পর লাশ গুমের যে চেষ্টা সেই সব কিছু বিষয় আসলে নিম্ন আদালতে প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হওয়ার পরই মূলত আদালতের পক্ষ থেকে সর্বোচ্চ যেই শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অনেকে ধারণা করছিলেন যে হয়তো সোহেল রানার যে স্ত্রী স্বপ্না আক্তার তিনি হয়তো বা বেঁচে যেতে পারেন বা তাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে কিন্তু আদালত যে বিষয়গুলো বলেছেন যে লাশ গুমের সঙ্গে সরাসরিভাবে স্বপ্না আক্তার জড়িত ছিলেন এবং শুধু লাশ গুমই নয় তিনি যে মূল অভিযুক্ত আসামি সোহেল রানা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন এবং এই ঘটনার পর যখন বারবার রামিসার মা তাদের দরজায় কড়া নাড়ছিলেন দরজা ধাক্কা ছিলেন এই স্বপ্না আক্তার তিনি দরজা খোলেননি অর্থাৎ তিনি কালক্ষেপণের চেষ্টা করেছেন সময়কে প্রলম্বিত করেছেন এবং প্রলম্বিত করে আপনারা জানেন যে গ্রিল কেটে তারপর আসলে সোহেল রানা সেদিন পালিয়ে গিয়েছিল এবং গ্রিল কেটে পালিয়ে যেতে তাকে স্বপ্না আক্তার সরাসরিভাবে সাহায্য করেছে এবং যখন স্বপ্না আক্তারকে
হত্যা করা হয়, সেই হত্যার পর যে লাশ গুমের একটি অপচেষ্টা করা হয়েছিল, সেই অপচেষ্টার অংশ হিসেবেই মূলত শিশু রামিসার কে প্রথমে নৃশংসভাবে তার গলা কেটে ফেলা হয়েছে এবং তারপর তার হাত খণ্ডিত বিখণ্ডিত করে ফেলা হয়েছে এবং তারপর আসলে তার যে শরীরটি রয়েছে সেই শরীরটিকে সোহেল রানার যেই খাট ছিল সেই খাটের নিচে আসলে রেখে দেওয়া হয়েছিল এবং এর ফলে মূলত লাশ গুম করার দায়েও মূলত স্বপ্না আক্তার অভিযুক্ত রয়েছেন এবং এই বিষয়টি পুরোপুরিভাবে প্রমাণিত হয়। আসামি স্বপ্না আক্তারকেও কিন্তু আসলে এই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং এখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা কথা বলবেন এবং সরকারের পক্ষ থেকে যেই আইনজীবীকে নিযুক্ত করা হয়েছিল সেই আইনজীবীরা এই মুহূর্তে এই আলোচিত এই হত্যা মামলা নিয়ে কথা বলবেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে আপনারা জানেন যে এই ঘটনাটির পর সারা দেশে আসলে উত্তাল হয়ে ওঠে এবং এই রামিসা হত্যা মামলার রায় যেন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হয় সেই বিষয়টির জন্য তারা আন্দোলনে ক্ষোভে ফুঁসতে থাকে পুরো বাংলাদেশ এবং তার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে আশ্বাস করা হয়। সরকার আশ্বাস দেয় যে 1 মাসের মধ্যেই আসলে মূলত এই রায় দেওয়া হবে এবং এই রায়টি কার্যকর করা হবে এবং তার অংশ হিসেবেই মূলত আজকে এই দ্রুততম সময়ের মধ্যেই সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে আসলে এই রায়টি আসলে ঘোষণা করা হয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। মূলত এই ঘটনা সহ অন্যান্য যে সকল ঘটনা ঘটেছে ইউএন মানবাধিকার সংস্থা ভিকটিম সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী গেল চলতি বছরের শুধু মে মাসেই 83 জন নারী ও শিশুকে ধর্ষণ করা হয়েছে, যার মধ্যে 70% এই বয়স 18 বছরের নিচে। অর্থাৎ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এ ধরনের শিশুরা ধর্ষণের শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হচ্ছে এবং এই ঘটনায় রামিসার যে ঘটনাটি ঘটেছে হত্যা মামলার দ্রুততম সময়ের মধ্যে মাত্র 4 কার্য দিবসের বিচারিক আদালতে 4 কার্য দিবসের পরপরই এই হত্যা মামলার রায় অর্থাৎ 5ম দিনে এসে এই হত্যা মামলার রায় দেয়া হয়েছে। তো এই যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে অন্যান্য যে বিষয় ব্রিফ করার ব্যবস্থা কিন্তু উচ্চ আদালতে ঊর্ধ্বতন আদালতে আসলে এই রায় ঘোষণা নিয়ে পরবর্তীতে নিয়ম অনুযায়ী আসামি পক্ষ আবেদন করবে এবং আসামি পক্ষ আবেদন করার পর আসলে এই রায় উচ্চ আদালতে আরো প্রলম্বিত হতে পারে। এ কারণে সাধারণ মানুষের চাওয়া সবার চাওয়া যে এই রায় নিয়ে যেন কোনো ধরনের কোনো কালক্ষেপণ করা না হয়, এই রায় যেন দ্রুততম সময়ের মধ্যে আসলে বাস্তবায়ন করা হয় এবং উচ্চ আদালতে আসামি পক্ষ যখন আবেদন করবে আসামি পক্ষ আবেদন করার পর এইটি নিয়ে যেন কালক্ষেপণ না করা হয় বা সময় দীর্ঘায়িত না করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই এইখানে যারা এই মামলার মূল যারা আইনজীবী রয়েছেন তারা হয়তো এখানে এসে পৌঁছবেন এবং তারা এখানে এসে পৌঁছানোর পর আসলে তাদের কাছ থেকে আমরা আসলে পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি মামলার রাষ্ট্রপক্ষের নিযুক্ত যে আইনজীবী দুলু তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে এই পুরো বিষয়টি আমাদেরকে তুলে ধরবেন। আমরা তার কাছেই সময়ের মধ্যে আসলে আমরা তার কাছে আসলে জানতে চাইবো যে আজকের পুরো বিষয়টি আসলে আদালতে কি ঘটেছে, আদালত কি বলেছে, স্বপ্না আক্তার এবং সোহেল রানার বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ ছিল কিনা বা অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা আরো বিস্তারিত এখানকার এই রাষ্ট্রপক্ষের যিনি রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন দুলু তার কাছ থেকে আসলে আমরা জানবো। তিনি আপনারা দেখতে পাচ্ছেন তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করা হবে। এই ব্রিফিং এর মধ্য দিয়েই মূলত আসলে আমরা
আইনজীবীদের যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যের বিষয়ে আমরা বিস্তারিত আরো জানতে পারবো এবং আমরা আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে আলোচিত এই হত্যা মামলায় সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি আদালত থেকে দেওয়া হয়েছে এবং সেই শাস্তিতে দুই আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, যেটি সর্বোচ্চ শাস্তি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে রামিসা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। সেই মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা 11 ঘটিকায় মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হয়ে ইতোমধ্যে এই মামলায় 16 জন সাক্ষীর সাক্ষ্য যাহা পূর্বে রেকর্ড করা হয়েছে সেই সাক্ষীদের সাক্ষ্য এবং অন্যান্য ম্যাটেরিয়াল পর্যালোচনা করে মাননীয় ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি এবং পুলিশ প্রশাসনের যে সহায়তা, তারা প্রতিটা টিম এবং মিডিয়া এবং বাংলাদেশের সর্বজনসাধারণ তারা যে আমার পরিবারকে, আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা আমাদেরকে মনোবল দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এবং সেই আদেশও দিয়েছেন এবং আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্ট তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা এই রায় জানাই সদাশয় সরকারের মন্ত্রী, হোম মিনিস্টার এবং তারা যেভাবে এই মামলায় বিচারের রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। এরকম একটি জঘন্যতম বর্বরতম নৃশংস ঘটনা কোনো অবজারভেশন দিয়েছেন কিনা, সমাজের কোনো দৃষ্টান্ত বলেছেন কিনা, কি বলেছেন অবজারভেশন? ইয়েস, এই মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে
এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। এইটা আসলে আমাদের সংবিধানের আর্টিকেল 31-এর দিকে তাকাবেন, ওখানে 18টা মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 31 হলো একমাত্র আর্টিকেল বা ফান্ডামেন্টাল রাইট, যেটাকে বলা হয়েছে ইনএলিয়েনেবল। এটার মূল কথা হলো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই ইন অ্যাকর্ডেন্স উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল, এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না। এবং রাষ্ট্র হিসাবে সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে, সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন, সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। এই বিচার মাত্র 5 কার্য দিবসে শেষ হলো, এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবেন কিনা? ডেফিনেটলি এই মামলার মূলত 4 কার্য দিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্য দিবসে অনেক বলতে পারেন 5 কার্য দিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্য দিবসে হয়েছে। এই 4 কার্য দিবস দমন ক্ষেত্রে এগুলো আদালত যেগুলো একটু দুলু ভাই একটু ধরে দেয় ভাই, যেটা বলতে যে আমরা যেটা শুনলাম আদালতে, যে এই ধরনের ধর্ষণ এবং শিশুকে হত্যা এটি শুধু পরিবার নয়, সমাজের জন্য খুব ব্যথিত করে এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক সাজা উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ধরনের আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা। আসামিরা দোষ স্বীকারোক্তি দিয়েছেন, ঘটনাস্থল চিহ্নিত হয়েছে, আলামত সাক্ষ্য সবই একই জায়গায় একীভূত। সুতরাং আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত কারণে বিলম্ব হয়, সেই বিলম্ব হওয়ার কোনো কারণ এই মামলার ক্ষেত্রে নেই। তদন্তকারী কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবেন। আমি আপনাদেরকে সেদিন বক্তব্য প্রসঙ্গক্রমে এটাও বলেছিলাম যে এই ঘটনার অব্যবহিত পরে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, পুলিশের আইজিপি জনাব আলী হোসেন ফকিরের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদেরকেও এই বিষয়ে তারা আমার সহযোগিতা কথা চেয়ে বলেছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তিও রামিসার পরিবারের, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারাও বলেছিলেন যে সুবিচার সুনিশ্চিত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তারা পালন করেছেন। এই জন্যে আমি যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, মামলা তদন্তকারী সংস্থা, যারা প্রসিকিউশন, রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডর যে বিষয়টা জাতি বহন করতে অনেক বেদনাহত ছিল, অনেক কষ্ট হয়েছে। এরপরেও আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার
সেটা আমরা করার চেষ্টা করেছি। 19শে মের ঘটনা, 24শে মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। 24 তারিখেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, যার একটি হলো আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামি পক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেই দিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপরে আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মানুষের যে কাঙ্ক্ষিত মানুষ আজকে যে রায়টি শোনার জন্য জনগণ আজকে অপেক্ষা করছে, সেটি হলো আপনারা জানেন যে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলা। এই শিশু রামিসা হত্যা ধর্ষণ মামলার আজকে বিচারিক আদালত গত
এই মামলার চার্জ গঠন করেন এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ করেন এবং যুক্তিতর্ক শুনেন। পরবর্তীতে আজকে মামলাটির রায় ঘোষণা করা হয় এবং এই রায়ে এই রামিসাকে ধর্ষণ এবং হত্যা করা এবং তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেটিকে গোপন করার বা সেগুলি বিচ্ছিন্ন করে সেটিকে গোপন মুছে ফেলা দেওয়ার জন্য যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন এবং তাকে সহায়তা করার জন্য তার স্ত্রী স্বপ্না খাতুন, সেই স্বপ্না খাতুন যে এই ঘটনার সময় তার স্বামী সোহেল রানাকে সে সহযোগিতা করেছে এবং তার পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও সে এই ঘটনায় তাকে হত্যা থেকে নিবৃত্ত করার জন্য, দর্শন থেকে নিবৃত্ত করার জন্য কোনো রকম চেষ্টা করে নাই, বরং সে তার স্বামীকে জানালা দিয়ে সে বের হওয়ার জন্য, পালিয়ে দেওয়ার জন্য সে সহযোগিতা করেছে এবং তাকে সাক্ষীরা বা রামিসার মা এবং তার আত্মীয়স্বজন বারবার তাকে দরজা খোলার জন্য তাকে বলা হলেও সেই দরজা খোলে নাই এবং সে যখন তাকে দর্শন করা হয় রামিসাকে, তখনও তার ক্ষমতা ছিল, তার সেই ইচ্ছা করলে দরজা খুলে ডাক চিৎকার দিয়ে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত, সেটাও সে করে নাই। অতএব সে তার স্বামী তাকে সে সহযোগিতা করেছে, সোহেল রানাকে সহযোগিতা করেছে ধর্ষণ এবং হত্যায়। তাই নারী শিশু নির্যাতন দমন আইনের যে ৯(২) এবং ৩০ ধারা তার প্রতি প্রযোজ্য, সেই জন্য তাকে একই অপরাধে অপরাধী করে বিজ্ঞ আদালত, বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছে এবং মামলায় আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা, কারণ একজন শিশুকে ধর্ষণ করে তার শিরোচ্ছেদ করা হয়েছে, এটি একটি বর্বরচিত ঘটনা এবং আদিম যুগের। তার রায় বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, দর্শনের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। মাত্র 19 দিন হত্যার পর এবং 4-5 দিন সমস্যা হয়েছে, আপনি জানেন যে আমাদের দেশে নারী নির্যাতন দমন আইন, এইগুলো শিশু ধর্ষণ এবং নারী ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই সংশোধন আইনে আপনাকে বলা আছে যে আসামিকে যদি গৃহীত করা হয়, ঘটনাস্থলে গৃহীত করা হয়, তখন ওই 15 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট বা শাস্তি পারবেন এবং যখন হবে তখন প্রতি কার্য দিবসেই আপনাকে বিচার কাজ চালিয়ে যেতে হবে। সেই হিসাবে এই হত্যা মামলায় গত 1 তারিখে আপনার যারা চার্জ গঠন করা হয়েছে, পরবর্তী যে সাক্ষী দিন ধার্য করা হয়েছিল, প্রতিদিন ওই দিনে সকল সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অতএব সেই জন্য এই মামলাটি দ্রুত এগিয়ে যায় এবং আজকে রায় ঘোষণা করা হয় এবং এই মামলার মাধ্যমে আমরা মনে করি যে আরও যে মামলাগুলো আছে সেগুলিও এই মামলাকে অনুসরণ করে সেগুলিও দ্রুতের সঙ্গে শেষ হবে।
এখানে নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে 9-2 ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। আদালত এখানে বলেছে সামাজিক এক ধরনের অপরাধ এবং এটি আইনেরও একটা দায়বদ্ধতা ছিল, সেই জায়গা থেকে এই সর্বোচ্চ সাজা দেওয়া হলো। এই বিষয়ে সমাজের মানুষের এবং এই বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমনি নাড়া দিয়েছে এবং সমাজের যে আমাদের যে সমাজের যে অবস্থা, সে অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেইভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে। থ্যাংক ইউ। আদালতে রায় পড়ে শোনানোর সময় সোহেল রানা ও স্বপ্নার মাথা নিচু করা ছিল। তারা কিন্তু আদালতে যখন রায় পড়ে শোনানো হচ্ছিল তারা মাথা উঁচু করছিল না এবং বিচারক পৃষ্ঠা টু পৃষ্ঠা রায়গুলো পড়ে শোনান এবং যেই ধারাগুলোতে তাদের দুজনকে দোষী সাব্যস্ত করা হয় সেই ধারাগুলো মামলার আলামত এবং আলামত থেকে যেভাবে বের হয়ে আসতে হয় সেই বিষয়গুলো আসে এবং রায়ের সর্বশেষ সময় পর্যন্ত সোহেল রানা ও স্বপ্না আক্তার কিন্তু আদালতে দাঁড়িয়েই ছিলেন মাথা নিচু করে। তারা কোনো ধরনের কোনো প্রশ্নের উত্তর করেননি এবং একটি রায় হয়ে যাওয়ার পরে আসামির অনুভূতি থাকে অথবা যেই বিষয়গুলো দাঁড়ায় সেই বিষয়গুলো কিন্তু তারা ধরিয়ে দিয়েছিল এবং রামিসা হত্যা মামলার যে 19 মে ধর্ষণের পর গলা কেটে হত্যার পর দ্বিতীয় শ্রেণীর ছাত্র রামিসাকে হত্যা করা হয়। ওই দিন রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জবানবন্দি দেন। তারপরে আদালত বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসেন এবং সেই জায়গা থেকে কিন্তু এই বিচারের কার্য শুরু হয় এবং বিচারটি চলাকালে জানেন যে 16 জনের সাক্ষী নেওয়া হয়েছে। সাক্ষীর পরে আর্গুমেন্ট হয়েছে, আর্গুমেন্টের পরে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ ছিল সোহেল রানা ও স্বপ্নাকে সেটা দেওয়া হয়েছে। সোহেল রানা কিন্তু সেদিন তার দোষ স্বীকার করে নেয় এবং স্বপ্না আক্তারের সঙ্গে কিন্তু এজলাসে মারামারি হয়। আজকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আমরা আদালতে পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি আজকে পুরোপুরি নীরব। অতিরিক্ত মানুষ আদালতে আজকে ভিড় করেছে আদালতে এবং আদালতের সামনে যে জায়গা ছিল মানুষে ভরে গেছে এবং বিচারক যখন রায় পড়ে শোনাচ্ছিল সেই বিষয়গুলো আসছিল এবং তারা কিন্তু একবারের জন্য মাথা উঁচু করে দাঁড়াননি এবং পুরো রায় পড়ার সময় সোহেল রানা ও স্বপ্না আক্তার চুপচাপই ছিলেন এবং তসলিম রনি, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি স্টুডিও থেকে মনির বলছি। আপনার একটা প্রশ্ন আছে, একটা কৌতূহল আছে যে বিচারক যখন আসলে রায় পড়ছিলেন তখন তার অভিব্যক্তি আসলে কেমন ছিল এবং তিনি কোনো পর্যবেক্ষণ বলেছেন কিনা, মৃত্যুদণ্ড তো দিয়েছেনই, অন্য কিছু বলেছেন কিনা, কি বলেছেন বিচারক এবং তিনি এসে বসার পরে বিচারকের অভিব্যক্তি কেমন ছিল রনি? একজন বিচারক যখন একটি বড় কোনো ঘটনার রায় দেয় আর সেটা যদি হত্যাজনিত বিষয় হয় প্রত্যেকটা মানুষের উপর অথবা প্রত্যেকটা ব্যক্তির উপরই একটা প্রভাব পড়ে। সেরকম একটা প্রভাব আমরা বিচারকের ইয়েতে দেখেছি। সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই, হ্যাঁ, বিচারক নিজে আসার পরে বিচারক নিজে আদালতে বসার পরে
তিনি এক বিন্দু দেরি করেননি। তিনি আমাদেরকে জানান যে রায় পড়া শুরু হচ্ছে বলেই তিনি রায় পড়া শুরু করেন এবং শুরুর এক পর্যায়ে এখানে দাঁড়িয়ে থেকে আমরা যতটুকু লক্ষ্য করেছি বিচারক প্রত্যেকটি পাতা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন এবং আমাদেরকে পড়ে শোনান এবং নারী শিশু 2011 যেই ধারাগুলো যুক্ত হয়ে গেছে সেই ধারাগুলো নিয়েও তিনি কথা বলেন এবং সেই ধারাগুলোর উদ্দেশ্যে সোহেল রানা এবং স্বপ্না আক্তারের যেই দোষগুলো ছিল সেই বিষয়গুলো তুলে ধরেন। সোহেল রানা কিভাবে তাকে হত্যা করেছেন এবং সোহেল রানার স্ত্রী তার কিভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এবং রামিসার পরিবার কিভাবে তার স্যান্ডেল খুঁজে পেয়ে আসলে এই মূল মামলার মোটিভটি যেখানে যায় যে রামিসাকে যে জায়গাটা তৈরি হয়, তারপর রামিসার মা ওই দরজার কাছে গিয়েছেন এবং বলেছেন যে বইন দরজাটা খুলে দাও, বইন দরজাটা খুলে দাও, এরকম শব্দগুলো উচ্চারণ করেন। বিচারক আজকে অনেক কথা বলেছেন এই মামলার। সর্বশেষ তিনি যখন জাজমেন্ট দেন ঠিক সেই সময় বলেছেন যে এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এই মামলাগুলোর ক্ষেত্রে সম্পৃক্ততার খাতিরে এবং সম্পৃক্ত থাকার কারণে অনেক সময় এই মামলা থেকে মহিলা যারা আছে তাদের যাবজ্জীবন হয়, কিন্তু আজকে দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে। এই বিষয়গুলো যখন সামনে উঠে আসে এবং উনি অকপটে পড়ে ফেলেন যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হইল, তারপরে তিনি নামগুলো বলেন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। তারপরে আদালতের বাহিরের চিত্র এবং ভিতরের চিত্র দুইটাই ভিন্ন হয়ে যায়। এখানে অনেক মহিলা আইনজীবী ছিলেন, তারা উল্লাস করেন, তারা আল্লাহর কাছে দোয়া চান। এগুলো যেরকম হয়েছে ঠিক আদালতের বাহিরেও ঠিক একই রকম প্রতিক্রিয়া হয়েছে এবং তাদের অর্থদণ্ডর বিষয়গুলো বিচারক শেষ করে তারপর আদালত থেকে বের হয়ে যান। আদালত উনি এবং বিচার কার্য শেষ হয়, কিন্তু আসামি নামাতে সোহেল রানা ও স্বপ্না জানেন যে মানুষের একটি ক্ষোভ আছে এবং এই ক্ষোভের জায়গা থেকে তাদের উপর একটা হামলা হওয়ার সম্ভাবনা সবসময় আদালতে থাকে। সেই জন্য কড়া পুলিশ পাহারায় এবং সর্বশেষে র্যাবের উপস্থিতিতে দুই আসামিকে আদালত থেকে জজ কোর্টের যেই হাজতখানা আছে সেখানে এনে রাখা হয় এবং আমি বলতে পারি যদি বাহিরের চিত্র দেখাই, আমরা এই মুহূর্তে ঠিক মহানগর দায়রা জজ আদালতের নিচে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনারা দেখছেন যে যতটুকু পর্যন্ত দেখা যায় শুধু মানুষ আর মানুষ, একটি রায়, একটি ইতিহাস এবং এই ইতিহাসের মধ্যে দিয়ে কোনো অভিভাবক খুব দ্রুত সময় বিচার পেয়েছেন। এখানে শুধু তার অভিভাবক ছাড়াও আইনজীবী যারা আছেন ওনারাও বলেছেন আমরা কিন্তু এই পেশার বাইরে আমরাও অভিভাবক, আমরা মনে করি এই মামলার সঠিক বিচার হোক। সেই বিচারটি দেখার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং এই বিচারটি দেখার পরে নিচে উৎসুক জনতা এখন পর্যন্ত এখানে ভিড় করে আছেন এবং যতক্ষণ ধরে চলতেছিল আমরাও দেখতে পাচ্ছিলাম যে একটার পর একটা ঘটনা ঘটতেছিল। এখনো আমরা দেখতেছি বিভিন্ন গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের কথাবার্তা বলে যাচ্ছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ, আমি পুরো পরিবেশ আমার ক্যামেরাটাই খাই তাহলে হয়তো বা দেখাতে পারবো যে আদালতে মহানগর দায়রা জজ আদালতের সামনে আজকে কত মানুষ। রায় প্রচারের জন্য দিন ধার্য ছিল। এই মামলায় আমি একটু জোরে আউট কিভাবে করবে, আপনারা কথা বলে আউট করা সম্ভব হচ্ছে না। আস্তে ভাই, চুপ করেন না ভাই। শিশু রামিসা দর্শন হত্যা মামলার আজকে রায় প্রচারের জন্য দিন ধার্য ছিল। এই মামলায় আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন, এই আসামিদ্বয়ের পক্ষে কোনো আইনজীবী ছিল না
এই আসামিদের বিরুদ্ধে যে বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে সেই বিচার কার্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিদায় এবং তাদের কোনো আইনজীবী ছিল না বিদায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে বা রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। মাননীয় বাংলাদেশ সরকারের এই নিয়োগ প্রাপ্ত হয়ে আমি গত 1/6/2026 থেকে আজকে পর্যন্ত আসামি পক্ষে আমার প্রতি অর্পিত যে দায়িত্বগুলো ছিল আমি সেগুলো পালন করার চেষ্টা করেছি। যেহেতু এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাক্ষী দিবে কিনা সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী